আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চানকারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এই মামলায় 5 মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের শীর্ষ 8 কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি পুলিশের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায়। মামলায় পলাতক প্রধান 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই মামলাটির বিচার শুরু হয়। পরবর্তীতে 11 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন, যা সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। 2024 সালের 5 আগস্ট চানকারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে। সকালে রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর পলিসি সামিট 2026 শীর্ষক অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করবে দলটি। সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নিয়েছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সাকসু ও হল সংসদ নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, ক্যাম্পাসে এখন কেমন পরিস্থিতি দেখছেন, আর কোর্টের রায়ের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ, কিন্তু যেটি বলছিলেন যে হাইকোর্টে একটি রিটের পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে 4 সপ্তাহের জন্য, এবং গতকাল এই স্থগিতাদেশ আসার পর কিন্তু পুরো উত্তাল ছিল ক্যাম্পাস। পাশে সিলেট সুনামগঞ্জ সড়কও অবরোধ করেছিল কিছুক্ষণের জন্য শিক্ষার্থীরা, এবং রাত 12টা পর্যন্ত প্রায় উপাচার্য, রেজিস্ট্রার সহ বাকিদের অবরুদ্ধ করে রাখা হয় ক্যাম্পাসে। এবং আজ সকাল থেকে আবার তাদের এই গোল চত্বরে অবস্থান কর্মসূচি আছে, সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা। যদি এখনো শিক্ষার্থীদের আমরা তেমনভাবে জড়ো হতে দেখছি না, কিন্তু 28 বছর পর এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ছিল, এটা সত্য। কিন্তু নির্বাচন কমিশনার যারা ছিলেন শিক্ষক, তারাও গতকাল প্রায় 8 জন শিক্ষক যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা পদত্যাগ করেছেন। তারাও বলছেন যে এই মুহূর্তে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তারা নিশ্চিত করতে পারবেন না বলে তারা মনে করছেন। তবে যে কমিশনার অন্যান্য শিক্ষকরা আছেন তারা বলছেন যে স্বাভাবিক প্রক্রিয়াতে নির্বাচন করা সম্ভব, এই পদত্যাগে কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু এরপরই আদালতের রায়টি আসার পর শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই বিক্ষোভ আছে। তারা অপেক্ষা করে আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতে আবেদন করেছেন, তারা অপেক্ষা করে আছেন যে আদালত থেকে একটি পজিটিভ রেজাল্ট আসবে, এবং রেজাল্ট আসলে তারা নাকি, যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যে খুব অল্প সময়ের মধ্যেই তারা, যদিও আজই নির্বাচন সেটি হচ্ছে না, কিন্তু যদি আদালতের রায় পজিটিভ আসে তাহলে খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনটি আয়োজন করতে পারবেন, এমনকি তারা আগামীকাল নির্বাচন আয়োজন করতে পারবেন বলে এখন পর্যন্ত আমাদের জানিয়েছেন। তো ক্যাম্পাসে এখন স্বাভাবিক অবস্থায় আছে, শিক্ষার্থীরা হয়তো কিছুক্ষণ পর ক্যাম্পাসে অবস্থান নেবেন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। তারা হয়তো অপেক্ষা করছেন আজকে আদালত কি সর্বশেষ সিদ্ধান্ত দেন, তারপর হয়তো তারা আবারও বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেন। এখন পর্যন্ত বেশ শান্ত অবস্থায় আছে এবং শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন অল্প করে। আর যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে তারা সব রকমের আইনি লড়াই যেটি চালিয়ে যাবেন, কেননা
প্রায় শিক্ষার্থীদের 28 বছর পরে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ সেটি ধরে রাখতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মালিয়া, জানছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে। কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার মাঝরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় হাইওয়ে পুলিশ এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের দক্ষিণ খোলা এলাকার গুলজার রহমানের ছেলে চিশতি এবং সোনারগাঁওয়ের মনারকান্দি এলাকার বুলবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা কুমিল্লা থেকে অস্ত্রটি কিনে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল। গ্রেফতার 2 যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে গতকালের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের 1 কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 3 র্যাব সদস্য। এ ব্যাপারে সর্বশেষ খবর জানাতে কথা বলছি সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের সাথে। আরিজ, র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে আপনার কাছে কি খবর রয়েছে এই মুহূর্তে জানাবেন। মালিহা, গত রাত থেকে সলিমপুর সীতাকুণ্ডের যেই অভয়ারণ্য আছে সন্ত্রাসীদের, সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এটি যে অভিযানের বিরুদ্ধে গিয়ে অভিযানের যে সময় যে র্যাব সদস্য নিহত হয়েছে, এটি চট্টগ্রামে এই প্রথম একটি ঘটনা ঘটেছে এবং এই কারণে প্রশাসনের মধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে যে সীতাকুণ্ডের যে এলাকাটি সলিমপুর এলাকা, এখানে প্রায় 3,500 এলাকার মধ্যেই যে পাহাড়ি জনপদ একটি ইউনিয়ন পরিষদ আছে, সেখানে এই পাহাড়ি এলাকা এবং সন্ত্রাসীদের যে অভয়ারণ্যকে ঘিরে যে পুলিশের এবং বিভিন্ন বাহিনীর মধ্যে যে একটা অভিযানের এর আগেও একাধিকবার অভিযান হয়েছিল, কিন্তু সেখানে প্রশাসন আসলে পিছু হটছে। তবে এরকম হতাহতের ঘটনা বা নিহতের ঘটনা এই প্রথম হয়েছে। তবে গত রাত থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে আমাদেরকে যেটা জানিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। সকাল থেকেও সেখানে যৌথ বাহিনীর সদস্যরা চতুর্দিকে অবস্থান নিয়েছে। তো এখানে প্রায় 3,500 এলাকার মধ্যে চট্টগ্রামের যেই সন্ত্রাসীরা আছে, বিভিন্ন দলের সন্ত্রাসীরা আসলে সেখানে তারা আশ্রয়ে থাকে এবং তাদের হাতে যে বাড়ি অস্ত্রশস্ত্র থাকে। এর আগেও একাধিকবার এখানে উচ্ছেদের অভিযান চালানো হয়েছিল, কিন্তু কোনো সময়ই তারা প্রশাসন কিন্তু সফল হয়নি। তো আমাদেরকে র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সন্ত্রাসীদের হাতে যেই পরিমাণ ভারী অস্ত্র আছে, সেটি প্রশাসন অনেক সময় অনুমতি নেই যে তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করার। তবে সর্বশেষ গতকাল বিকেলে যে ঘটনাটি হয়েছে, সেটি প্রশাসনের উচ্চ পর্যায়ে এটি বড় ধরনের একটি নাড়া দিয়েছে, এমনটিও জানিয়েছেন। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম সীতাকুণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর। শহীদ আসাদ দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় বক্তারা বলেন, 69 ও 71-এর চেতনা এখনও বাস্তবায়ন হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে স্বৈরাচারী কায়দা প্রতিষ্ঠিত হচ্ছে। সাম্প্রদায়িক হামলা সহ দেশে খুন, চাঁদাবাজি চলছে। শহীদ আসাদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। 1969 সালের আজকের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের শাসনামলের বিরুদ্ধে ছাত্র সমাজের 11 দফা দাবিতে মিছিলে নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। বিপিএল এর প্লে অফ শুরু হচ্ছে আজ। এলিমিনেটরের দুপুর 1টায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা 6টায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট রংপুরের এলিমিনেটরে ম্যাচ হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দলের সামনে থাকবে আরেকটি সুযোগ। এলিমিনেটরে জেতা দলের বিপক্ষে কাল সন্ধ্যা 6টায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে তারা। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে রাজশাহী চট্টগ্রামের প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। হেরে যাওয়া দল ফাইনালে ওঠার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। বিপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে 23 জানুয়ারি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়।
অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। আজ বাংলাদেশ সময় দুপুর 1টায় বুলাওয়েতে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর গ্রুপে 4 দলের মাঝে সবার নিচে অবস্থান করছেন যুবারা। এক ম্যাচ পরিত্যক্ত হবার সুবাদে বাংলাদেশের ঠিক ওপরেই আছে নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। নিজেদের শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখতে তাই জয়ের বাইরে অন্য কিছুই ভাবার সুযোগ নেই আজিজুল হাকিম তামিমদের কাছে। কঠিন সমীকরণ আছে নিউজিল্যান্ডের সামনেও। বাংলাদেশের বিপক্ষে হারলে ভারত ম্যাচে জয় পেতেই হবে তাদের। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।